চারিদিকে সারি সারি কবর, আর মাঝখানে রয়েছে দোতলা ঘরের মতো করে গাঁথা দুটি রহস্যময় কবর। কারা শুয়ে আছেন এই কবরে? এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছিল অরিজিনাল স্বর্ণ মাখানো। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন বাংলাদেশের বুকে টিকে থাকা সুলতানি আমলের এক অবিস্মরণীয় ইমারত, ছোট সোনা মসজিদ। একই সঙ্গে দেখতে পাবেন এমন এক পুরনো কবরস্থান যার পরতে পরতে লুকিয়ে আছে অজানা হাজারো ইতিহাস। গাছগাছালিতে পূর্ণ শ্যামল বাংলার এই মায়াবী পথ সোজা চলে গেছে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে সোনা মসজিদ বর্ডারে। গ্রামীণ মায়া মাখানো ছায়াঘেরা এই পথের দেখা পেয়েছি বাংলাদেশের উত্তরের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। পিচ ঢালা এই মসৃণ পথ ধরে আজ আমি যাচ্ছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের তৎকালীন পিরোজপুর গ্রামে, যেখানে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সুলতানি আমলের রত্ন ছোট সোনা মসজিদ। শুনেছি মসজিদের প্রতিটি দেয়ালে এমনভাবে খাঁটি স্বর্ণের প্রলেপ লাগানো ছিল যার উপর সূর্যের আলো পড়লে রীতিমতো ঝলক দিয়ে উঠত। স্বর্ণের মতো রং ছিল বলেই নাকি এই মসজিদের নাম হয়েছে সোনা মসজিদ। বিষয়টি জানার পর পুরনো আমলের সেই মসজিদটি দেখার জন্য মনের মধ্যে এক ধরনের কৌতূহল দানা বেঁধেছিল আমার, আর এ কারণেই বেরিয়ে পড়েছি। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম। এ জেলার শিবগঞ্জ এবং কানসাটে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয়। আমের সবচেয়ে বড় পাইকারি বাজারটিও বসে এখানকার কানসাটেই। দর্শক মণ্ডলী, আমরা এখন কানসাট বাজার পার হচ্ছি। এই বাজারটি মূলত সেই বিখ্যাত কানসাট বাজার। এই বাজারটি নানা কারণে বাংলাদেশে আসলে পরিচিত। রাজনৈতিক কারণে পরিচিত, কৃষক আন্দোলনের জন্য পরিচিত, তবে সবচেয়ে বেশি পরিচিত আমের জন্য। এখন বাজারটির চিত্র এমন দেখলেও আমের সময় যদি আপনি এখানে আসেন তাহলে পা ফেলানোর জায়গা পাবেন না। তখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। আম ব্যবসায়ীরা আসে, সাধারণ ক্রেতা আসে, পর্যটকরাও মূলত ওই সময়ই বেশি আসে এই চাঁপাইনবাবগঞ্জে। এই এলাকায় আমের আধিক্য এতটাই বেশি যে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই আম বাগান। রাস্তার দুধারে তো বটেই, মাঠ ঘাট বসতবাড়ির আঙিনা সবখানে শুধুই আম গাছ আর আম গাছ। চারপাশ সবুজ গাছগাছালিতে পূর্ণ, আর মাঝখানে ধূসর বর্ণের মসৃণ পিচ ঢালা রাস্তা। ছোট সোনা মসজিদ যাওয়ার জন্য এটাই প্রধান সড়ক। এই সড়ক আপনাকে সোজা নিয়ে যাবে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে ভারত বাংলাদেশ বর্ডারে, যেখানে রয়েছে একটি স্থলবন্দর। আর স্থলবন্দর থাকার কারণেই মূলত এই রাস্তায় প্রচুর সংখ্যক ট্রাক চলাচল করে। ছোট সোনা মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে শাহবাজপুর এলাকায়। তবে মসজিদ প্রাঙ্গণে পৌঁছানোর পর শুরুতেই আপনার চোখে পড়বে এই প্রাচীন কবরস্থান। পুরনো আমলের এই কবরগুলোর মধ্যে সবারই দৃষ্টি আকর্ষিত হবে এক মানুষেরও বেশি উঁচু এই কবর দুটি দেখে। পাথর দিয়ে তৈরি এমন উঁচু কবর এর আগে আমি কোথাও দেখিনি। এখানে এই দুটি কবরের পাশে আরো অনেক কবর রয়েছে।
কবরগুলো দেখে সহজেই অনুমান করা যায় এগুলো কয়েকশো বছরের পুরনো। আমার পেছনে যে দুটি কবর দেখতে পাচ্ছেন, এই দুটি কবর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটি সুলতানি আমলের কবর। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম দিল্লিতে ঈশা খান নিয়াজি তার একটি সমাধি দেখিয়েছিলাম, এবং সেখানকার যে গাঁথনি আমি দেখেছি এবং আপনাদের দেখিয়েছি, সেই গাঁথনির সঙ্গে মিল রয়েছে ওপরের কাঠামোটি, বাক্সের মতো যে কাঠামোটি দেখতে পাচ্ছেন সেটির। আর এই দুটি কবর তৈরি করা হয়েছে কিন্তু একটা দারুণ কাঠামো নিয়ে, একেবারে সিমেন্টের ব্লক যেমন আছে না, বড় বড় ব্লক থাকে যেগুলো দিয়ে ইমারত নির্মাণ করা হতো, মসজিদ নির্মাণ করা হতো আগেকার সময়, বিশেষ করে সুলতানি আমলে, মুঘল আমল নয়, মুঘল আমলেরও আগের কথা আমি বলছি। সেই ব্লক দিয়ে, পাথরের ব্লক দিয়ে এই কবর দুটি তৈরি করা হয়েছে। সোনা মসজিদের একেবারে প্রবেশমুখেই অবস্থান এই প্রাচীন কবরগুলোর। কিন্তু প্রশ্ন হলো, এই কবরগুলোয় কারা শুয়ে আছেন, বিশেষ করে ওই উঁচু কবর দুটিতে? বেঙ্গল ডিসকভারির পর্দায় জানাবো সবকিছুই। তবে তার আগে এখানকার এই ছোট সোনা মসজিদের ভেতর বাহির কোথায় কি আছে সেটা দেখাতে চাই। বাংলাদেশে যে কয়টি প্রাচীন মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম এই ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1493 থেকে 1519 সালের মধ্যে এই মসজিদ নির্মিত হয়েছে। মসজিদটি নির্মাণের পর এর পুরো দেয়াল খাঁটি স্বর্ণের প্রলেপ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। স্বর্ণের আধিক্য থাকার কারণে এই মসজিদকে সুলতানি আমলের স্থাপত্যকলার রত্ন বলা হয়। কিন্তু আফসোস, এই মসজিদ থেকে সব স্বর্ণই লুট করে নিয়ে গেছে ইংরেজরা। অর্থাৎ এই মসজিদটি এখন কালচে বর্ণের হলেও ওই সময় স্বর্ণের প্রলেপ ছিল বলে এর রং ছিল সোনালী। উইকিপিডিয়া থেকে পাওয়া 1808 সালের ইংরেজদেরই আঁকা এই ছবিটি দেখলে সহজেই ধারণা পাওয়া যায় যে মসজিদটির গায়ে ঠিক কি পরিমাণ স্বর্ণ লাগানো ছিল। এই মসজিদটিতে রড সিমেন্টের ব্যবহার নেই, পাথর এবং পাথরের চুনসুটকি দিয়েই এই মসজিদটি আল্লাহর রহমতে আজ 600 বছর হয়ে গেল সেই ইতিহাসের উপর দাঁড়িয়েই কথা বলছি। মধ্যখানে ইটের ওয়াল আছে আর দুই দিকে বোল্ডার পাথর দিয়ে আচ্ছাদিত। আর সোনা মসজিদ নাম হলো যে সুলতান সাহেবের আমলে এই সোনা মসজিদটি বানানো হয়েছিল। তার বিবির নাম ছিল সোনা বিবি এক, আর সেকেন্ডটা হলো যে সোনাকে পিষে আটার মতো করে ওই গম্বুজগুলোতে লেপন করা হয়েছিল। ওই আমলে দেখতে ঠিক সোনার মতোই মনে হতো। আর সোনামণি মুক্তা দিয়ে ভেতরে কালো জায়গাটা ইমাম সাহেবের মাথার উপরে, আর এখানে যে উপরে জায়গাতে সিমেন্ট দিয়ে ভরাট হয়ে আছে, এই তখন সোনামণি মুক্তা দিয়ে রেডিয়াম জাতীয় আপনার সোলার বানানো হয়েছিল। এগুলো ইংরেজরা তাদের শাসন আমলে নিয়ে গেছে। পুরো মসজিদে খাঁটি স্বর্ণের প্রলেপ ছিল বলেই এই মসজিদটি পরিচিতি পায় সোনা মসজিদ নামে। আর এই মসজিদ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে সীমান্তের ওপারে ভারতের অংশে রয়েছে এই মসজিদের চেয়ে আকারে বড় আরেকটি মসজিদ, যেটি বড় সোনা মসজিদ নামে পরিচিত। তবে এই মসজিদটি যেহেতু আকারে ছোট, তাই এটি পরিচিতি পায় ছোট সোনা মসজিদ নামে। মসজিদটির গায়ে পাথরের ওপর আজও সেই আমলের বেশ কিছু নকশা অবিকল রয়েছে। মসজিদটি পাথর দিয়ে তৈরি হলেও এই পাথরের ওপর দারুণ দারুণ কারুকাজ করা হয়েছে, ফুলের নকশা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফুলের নকশা। আপনাদের আরেকটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, এখানে কত সুন্দর কারুকাজ, একেবারে সুন্দর নকশা তৈরি করা হয়েছে, ফুলের নকশা। এখানেও ফুলের নকশা তৈরি করা হয়েছে এবং এই যে লাস্টের দিকে এগুলো কিন্তু সবই পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে, এবং ওপর থেকে এখান থেকে একেবারে এ পর্যন্ত বিশাল অনেকটা লম্বা, প্রায় 1.5 হাত জায়গা যতটা, সেই ঠিক ততটা জায়গা জুড়ে এক একটা নকশা তৈরি করা হয়েছে। এই যে এখানে যে পিলার রয়েছে, কোনার যে বড় পিলার, এই পিলারেও
নকশা তৈরি করা হয়েছে। একেবারে ক্ষুদ্র নকশাগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে পাথরের উপরে। এবং এই পাশটার মসজিদের, আমি এখন পশ্চিম পাশে রয়েছি, এই পশ্চিম পাশের ওপরের অংশগুলো দেখেন একইভাবে, কিন্তু ওপরের অংশগুলোও কিন্তু একদমই বিভিন্ন নকশায় মুড়িয়ে দেওয়া হয়েছে ওপরের অংশগুলো। এই ধরনের নকশা পুরো মসজিদ জুড়েই রয়েছে, একেবারে ছাদ থেকে শুরু করে মাটি পর্যন্ত সবখানে রয়েছে। এর মধ্যে এই যে নকশাটি দেখুন, এই নকশাগুলো যে পাথরের গায়ে তোলা হয়েছে, এই পাথরটি যে অন্য পাথরগুলোর চেয়ে আলাদা এবং দামি পাথর তা এর রং দেখলেই অনুমান করা যায়। প্রায় 500 বছরের পুরনো এই পাথর, অথচ মনে হচ্ছে এখনও নতুন। এই পাথরটির কালার দেখে আমার কাছে মনে হচ্ছে এটি মহামূল্যবান কোষ্টি পাথর। এটি একেবারেই আমার ব্যক্তিগত ধারণা থেকে বললাম, কারণ আমি অরিজিনাল কোষ্টি পাথর এর আগে দেখেছি। পানিপথে যখন হজরত বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় কোষ্টি পাথর, এবং এটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, নিশ্চয়ই আমাদের বেঙ্গল ডিসকভারির পর্দায় আপনারা দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে এই পাথরটি আমার ধারণা এটি কোষ্টি পাথর। তবে নয়ন ভরা নকশায় মোড়ানো এই মসজিদটির স্থাপত্যকলাও বেশ ব্যতিক্রম। বাইরে থেকে দেখলে এই মসজিদটি পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে মনে হলেও পাথরের দেয়ালের ভেতরে রয়েছে চুন সুড়কির ইটের গাঁথনি। আপনি যখন মসজিদটির পশ্চিমাংশে আসবেন ঠিক তখনই পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আমি এখন এই মসজিদের একেবারে পশ্চিম পাশে রয়েছি। মসজিদের আমার পেছনের এই অংশটি দেখতে পাচ্ছেন পাথর দিয়ে তৈরি, বাট এই পারে একটু অর্ধেক এলাকা জুড়ে, অর্থাৎ অর্ধেক মসজিদের অর্ধেক পাথরের আর অর্ধেক ইটের তৈরি মনে হতে পারে। আসলে ঠিক সেরকম বিষয় নয়। মসজিদটির কিভাবে তৈরি হয়েছিল, গাঁথনিটা ঠিক কেমন, সেটি কিন্তু আপনি এই পশ্চিম পাশে এলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের আরেকটু বুঝিয়ে বলি আমি, যে দেখুন, যে প্রথমে আমি বলেছিলাম যে পাথর দিয়ে তৈরি হয়েছে মসজিদ, এবং পাথরটা ঠিক কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছে একটু ধারণা করুন। প্রথম গাঁথনিটা ইটেরই ছিল। এই যে চিকন চিকন ইট দেখতে পাচ্ছেন, খুব চিকন চিকন ইট, এবং এই ইটের গাঁথনির পরে এইভাবে পাথরগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এবং চমৎকার করে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত। এবং এই পুরোটা পাথর দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণেই দূর থেকে দেখলে যে কেউ বলবে যে এটি আসলে পাথর দিয়ে মুড়িয়ে দেওয়া বা পাথরের তৈরি মসজিদ, এটা মনে হতে পারে। কিন্তু আসল সত্য হলো পুরোটা পাথরের নয়, ইটের ওপরে পাথরগুলো মুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই পাশে যেমনটা পাথর লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক মসজিদের ভেতরের অংশেও কিন্তু এভাবেই পাথর লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুই পাশে এরকম প্রায় 1 হাত সমান জায়গা জুড়ে পাথর বসানো হয়েছে, এই পাশে এতটা পুরো নিয়ে, এবং ওই পাশেও ভেতরের পাশেও অতটা জায়গা নিয়েই পাথর বসানো হয়েছে, এবং তারপরে মাঝখানে এরকম ইটের গাঁথনি দেওয়া হয়েছে। এভাবে গাঁথনি দেওয়ার ফলে বাইরের তাপমাত্রাটা সরাসরি ভেতরে যেতে পারে না, যার ফলে আজও এই 500 বছর পরেও এই সোনা মসজিদের ভেতরটা, অন্দরটা শীতল থাকে বাইরের চেয়ে। তবে অনেকের ধারণা 1897 সালের ভূমিকম্পে এই দেয়ালটি ভেঙে যায় এবং এরপর এই জায়গাটি চুন সুড়কি দিয়ে ইটের গাঁথনি দেওয়া হয়। কিন্তু বাইরের দিক থেকে ইটের গাঁথনিগুলো দেখা গেলেও মসজিদের ভেতরের অংশে তা দেখা যায় না। পর্দায় দেয়ালের এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশের বিপরীত পাশেই রয়েছে সেই ইটের গাঁথনি। অর্থাৎ দুই পাশে পাথর আর মাঝখানে ইটের গাঁথনি দিয়ে যে এই মসজিদটি তৈরি তা স্পষ্ট। যদি ভূমিকম্পের পর সংস্কারই করা হতো তাহলে নিশ্চয়ই ইটের গাঁথনি মসজিদের ভেতরের অংশ থেকেও দেখা যেত, কারণ একই দেয়াল দুপাশ থেকে একই রকম দেখা যাবে, এটি স্বাভাবিক। কিন্তু এখানে তা হয়নি। এক পাশে দেখা যাচ্ছে ইট, অপর পাশে পাথর। তার মানে উভয় পাশেই পাথর আর মাঝখানেই যে ইট ছিল সেটা স্পষ্ট। যারা শুরুতেই মসজিদের ভেতরে প্রবেশ করবেন তারা উত্তর দিকে এসে মসজিদের ভেতরের উত্তর পশ্চিমাংশে একটি উঁচু জায়গা দেখতে পাবেন, এবং সেই জায়গাতে বসেই আসলে সেই সময়ের কাজী তিনি বিচার সালিশ করতেন সেই উঁচু জায়গাতে। কিন্তু আপনাদের মাথায় আসবে না যে এখানে কাজী কিভাবে উঠতো, সিঁড়ি কোথায়। মসজিদের ভেতরে কিন্তু কোনো সিঁড়ি নেই। তো সেই সিঁড়ির খোঁজ আপনি পাবেন ঠিক দেয়ালের এই পাশে এসে, অর্থাৎ উত্তর পাশে এসে
এই যে আমার এই পাশটা দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি। এই পাশ দিয়ে কাজী এসে তিনি আসতেন এবং এসে এই এই যে এই পাশটা, এই যে দেখুন, এবং এখানে বসে তিনি বিচার সালিশ করতেন। আর ওই সময় এই পুরো মসজিদ চত্বর অর্থাৎ মসজিদের অন্দর তারা যারা বিচার প্রার্থী ছিলেন তারা এসে বসতেন। এবং এই জায়গাটিতে কাজী বসার জন্য এখানে বিশেষ পাটাতন ছিল। অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন আর মনে মনে ভাবছেন যে এই ফাঁকার মধ্যে কাজী কিভাবে বসতেন, যারা এমনটা ভাবছেন তারা খেয়াল করে দেখুন, এখানে মোটা তক্তা বসানোর মতো ব্যবস্থা ছিল। তক্তা যাতে নিচে পড়ে না যায় এবং তক্তাগুলো যাতে ঠিকভাবে বসে সেজন্য পাথরগুলো এভাবে কেটে এক ধরনের থাক করা হয়েছে। এই উঁচু জায়গাটার রহস্য হচ্ছে ওই আমলে মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা ছিল। ওখানে ইমাম সাহেব অথবা কাজী সাহেব বসে কেতাবাদি দেখে রায় দিতেন। সত্যিই তাই, কোরআন হাদিসের আলোকে একসময় এই বাংলায় বিচার সালিশ প্রচলিত ছিল। এই ছোট সোনা মসজিদ তার বড় প্রমাণ। মসজিদ ভিত্তিক এমন বিচার ব্যবস্থার চিত্র নওগাঁর কুসুম্বা মসজিদে গেলেও দেখতে পাওয়া যায়। এছাড়া ছোট সোনা মসজিদ প্রাঙ্গণেই রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক টুলুর কবর। তবে মসজিদ প্রাঙ্গণে পুরনো আমলের যে কবরস্থান রয়েছে সেখানে কারা শুয়ে আছেন সেই তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে এখানকার ইমাম সাহেব প্রাচীন এই কবরস্থানে থাকা উঁচু এই দুটি কবরে কারা শুয়ে আছেন এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই ব্যাপারে ধারণা করা হয় বড় দুইটা হচ্ছে সে সুলতান সাহেব আর তার ওয়াইফের। আবার অনেকে ধারণা করে যে না ইঞ্জিনিয়ার বাব্বাটার, এবং অনেকে মনে করে দুই শহীদের কবর। তবে আমরা মনে করি যে ওই আলাউদ্দিন হোসেন শাহ যার আমলে সোনা মসজিদে ছিল, যিনি সুলতান ছিলেন, তার স্বামী স্ত্রীর কবর হতে পারে। আর বাকি ছোটোগুলো তাদের পারিবারিক, এরকমই আমরা ধারণা করি। সুলতানি আমলের রত্ন চাঁপাইনবাবগঞ্জের এই ছোট সোনা মসজিদ বাংলার আদি অর্থনীতিরও নীরব সাক্ষীও বটে। 15 শতকে এই বাংলার অর্থনীতি কতটা উন্নত ছিল তা এই মসজিদের দেয়াল জুড়ে থাকা স্বর্ণের প্রলেপই ধারণা দেয়। শুধু বাংলা নয়, বরং সুলতানি এবং মুঘল আমলে পুরো ভারতবর্ষের অর্থনীতিই ছিল প্রবল শক্তিশালী। সম্রাট আওরঙ্গজেবের সময় তো ভারতবর্ষের অর্থনীতি ছিল পুরো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। আর এমন শক্তিশালী অর্থনীতির কারণেই এই বাংলা তথা ভারতবর্ষে ব্যবসার ছুতোয় হানা দিয়েছিল ইংরেজরা। লুটের অংশ হিসেবে এই মসজিদের স্বর্ণগুলো লুট করে নিয়ে যায় তারা। মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল দিনগুলোর নীরব সাক্ষী এই মসজিদ। অথচ বাংলার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এই ছোট সোনা মসজিদ আজ চরম ঝুঁকির মুখে রয়েছে। মূলত মসজিদের পশ্চিমাংশের দেয়াল লাগোয়া সড়কটি এখানকার প্রধান সড়ক। আর এই সড়ক দিয়ে সোনা মসজিদ স্থলবন্দরের মালবাহী ভারী ভারী ট্রাক চলাচল করে। ভারী যান চলাচলের কারণে মসজিদটিতে কম্পন তৈরি হয়। দ্রুত সময়ের মধ্যে যদি বিকল্প সড়ক তৈরি করা না যায় তাহলে যে কোনো সময় বাংলার বুক থেকে চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে মুসলিম শাসনামলের ঐতিহ্য, আমাদের অহংকার, এই ছোট সোনা মসজিদ।